জাতীয় নাগরিক কমিটি এনসিপি যত নেতা আছে, ধরেন হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, তারপরে মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলম আব্দুল্লাহ, তারপরে আছে আপনার সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, পাটোয়ারি, অনেক নেতা, প্রত্যেক নেতাই হেভিওয়েট প্রার্থী, মানে খুবই শক্ত নেতা। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে মাহফুজ আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, এদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, এদের মধ্যে আপনার কাছে সবচাইতে হেভিওয়েট ওয়েটফুল নেতা কাকে মনে হয়? অর্থাৎ আপনাকে যদি বলা হয় এদের মধ্যে প্রধানমন্ত্রী হবে কে, আপনি কাকে সিলেক্ট করবেন? যদিও আজকে আমাদের আলোচনার বিষয় এটি নয়, আলোচনার বিষয় হলো মূলত বর্তমান পরিস্থিতি যথেষ্ট গরম হয়ে উঠেছে। ওয়াকারুজ্জামান সব দিক থেকে কিছুটা চিপায় পড়ে গিয়েছেন। আপনারা কি খেয়াল করেছেন? যথেষ্ট চিপায় পড়ে গিয়েছেন। ধরেন হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে ওয়াকারুজ্জামান স্ট্রেট কাট অফার দিয়েছে হাসনাত আব্দুল্লাহকে, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য পরিকল্পনা করা হয়েছে সিট ভাগাভাগির মাধ্যমে। তাদেরকে কিছু সিট দিবে, আওয়ামী লীগকে কিছু সিট দিবে, বিএনপিকে কিছু সিট দিবে। এই পরিকল্পনায় বিএনপি কি রাজি? বিএনপির অনেক নেতা রাজি, কথায় বোঝা গিয়েছে। বিএনপি তখন ঘুম ভাঙবে যখন একদম সালটানিটা খাবে, যখন ঘুম ভাঙলে দেখবে যে ওই 18 সালের ইলেকশনের মতো তাদেরকে সিট দিয়েছে 20টা। তো এই যে আমরা যে কাজটা দেখেছি, যে হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধান পুরা চারদিক থেকে প্রায় ক্যাপচার হয়ে গেছেন, এই কথাটি বলা যায়। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের এই জিনিসটি বোঝা গেছে কিনা? আমরা সবসময় কিন্তু একসময় ভাবতাম সেনাবাহিনীর লোক মানে অপরাজেয়, অধরা, তাদের কিছু বলা যায় না, ধরা যায় না। কিন্তু এবার আমরা সেনাবাহিনীর প্রধানকে দেখলাম, সেই প্রথমে নায়কোচিত তাহাজ্জুদ পড়া মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, এক পীরের মতো আমাদের কাছে আবির্ভূত হলেন। এর এক ধাপ পরে আমরা দেখলাম যে 626 জন তাদের ডিক্লার অনুযায়ী মানুষকে তারা এদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এক ধাপ আমাদের বিশ্বাস কমে গেল। এরপরে আমরা দেখলাম নানান রকম মব সৃষ্টি হচ্ছে, প্রায় সবগুলোর পিছনেই আমরা বুঝতে পারলাম সেনাবাহিনী জড়িত। এরপরে আমরা দেখলাম আন্দোলনে যেসব মেয়েরা অংশগ্রহণ করেছে তাদেরকে ফানি ক্যারেক্টার হিসেবে তৈরি করার জন্য তিনি এক ধরনের কাজ করে যাচ্ছেন, সেটার পিছনে আমরা সন্দেহ করছি সেনাবাহিনী রয়েছে। এরপরে দেখলাম হাসনাত আব্দুল্লাহ সহ এই সার্জিস আলম, এই নেতাদেরকে, তারপরে আমাদের এই নাহিদ ইসলাম, আহ, আসিফ মাহমুদ, এই নেতাদেরকে হাস্যরস্য হিসাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য মেইলি বিষয় নিয়ে, দুর্নীতির বিষয় নিয়ে তাদেরকে সমাজের মানুষের কাছে হাস্যকর হিসেবে সৃষ্টি করেছে। তার পেছনে সেনাবাহিনী হিসেবে আমরা সন্দেহ করেছি। ভারতপন্থী একটি লোক সেনাবাহিনীকে স্যালুট দিয়ে যায়, হাসিনা যেভাবে তাকে আদর যত্নে রাখতো তারাও সেভাবে আদর রক্ত যত্নে চায়, তাদের কথা বলছি না। আমরা সাধারণ মানুষ কি ভাবছি আমি তাই বলছি। এরপরে আমরা দেখলাম এবার হাসনাত আব্দুল্লাহ যেটা বলল যে ওয়াকারুজ্জামান এই সাহেব আমাদের হাসনাত আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রস্তাব দিছে হাসিনাকে রিফাইন্ড আমলিককে এক সামনে আনার জন্য। তখন হাসনাত আব্দুল্লাহ বলেছে এইটি যদি করা হয় 5ই আগস্টের পরে আপনার যেই ইমেজ সৃষ্টি হয়েছিল তার পুলটা ইমেজ তৈরি হবে আপনার। তখন ওয়াকারুজ্জামান বলেছেন আই ডো নাথিং, আই কেয়ার নাথিং, আমি এগুলাকে কেয়ার করি না। ভাবতে পেরেছেন? একটা মানুষ আমাদের ট্যাক্সের টাকায়, গরিবের কৃষকের টাকায় খায়, পরে তার বউ বাচ্চা চালায়, তার পোলা তাকে আব্বা বলে আমাদের গুলা খেয়ে, আর সে নির্লজ্জের মতো বলছে আই কেয়ার নাথিং। এই দেশের জনগণকে সে তো কত বেশি অবজ্ঞা করেছে, বুঝতে পেরেছেন? শুধু ওয়াকার নয়, সেনাবাহিনীর ভিতরে আরো হয়তোবা অনেক অফিসার আছে এরকম যারা বলে আই কেয়ার নাথিং দিস পিপল। কি ব্লাডি সিভিলিয়ান, তারা একটা গালি দেয় কিন্তু সিভিলিয়ানদেরকে। এই হলো আওয়ামী লীগ বা ওয়াকারুজ্জামানের বৈশিষ্ট্য। আতে আওয়ামী লীগ, অতে ওয়াকার। এখন সরেও সরে সরেও সরে অ, সরে আ, সর অ, ও, সরে অ, সরে আ, অ।
অতে অজগর, আতে আওয়ামী লীগ, অতে ওয়াকার, রস্য ওতে ওয়াকার। এই যে আমরা যা দেখলাম এবং যা বুঝলাম, এখন যে আসিফ মাহমুদ এর মধ্যে নতুন কথা আনলো, যেদিন ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয় প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, সেই দিন থেকেই ওয়াকারুজ্জামান বলেছে, হোয়াই নট এনি আদার পারসন, অন্য কেউ কেন নয়। মানে তিনি ডক্টর ইউনূসকে মেনে নিতে পারেননি। তিনি কিন্তু বলেছেন যে দেশের 25 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে, তারা ইউনূসকে মানে না। তো ইউনূসকে করা কি ঠিক হবে? এরপরে ছাত্ররা ছিল অনড়। এরপরে ওয়াকারুজ্জামান বলেন, বুকে পাথর বেঁধে আমি একথা মেনে নিলাম। কেমন কথা, তিনি মানতে চাননি। এরপরে আমরা বলতে চাই, তিনি আয়নাঘর দেখাতে চাননি। দেখাতে চেয়েছেন আমাদেরকে, চাননি। কুমিল্লার ভাটি অঞ্চল দেখছেন কত সুন্দর, দেখেছেন? তো ওয়াকারুজ্জামান আয়নাঘর দেখাতে চাননি, শেষ পর্যন্ত কোন এক অদৃশ্য ইশারায় আয়নাঘর দেখাতে বাধ্য হয়েছেন। ভুক্তভোগীরা গেল, হাঁটে হেঁটে সবাই দেখলো, আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করলো। ওয়াকারুজ্জামান সম্মান রইল? সেনাবাহিনীর সম্মান তিনি রাখতে পেরেছেন? তার উচিত ছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অটল মানসিকতা বজায় রাখা। তিনি আয়নাঘর দেখতে দিবেন না, এটা কি বিচারের কথা হলো? হলো না। এরপর তিনি বললেন কি, পাথর বুকে বাঁধা দিয়ে আয়নাঘর দেখতে দিতে বাধ্য হলেন। এরপরে কি আসলো, তিনি কিন্তু বিডিআর হত্যা মামলার বিচার হতে দিতে চাননি। ফুল স্টপ। বিডিআরই সেনাবাহিনীকে হত্যা করেছে, বাংলাদেশ রাইফেলস। এই ব্যাপারে আর কোনো কথা নয়। ছি ছি ওয়াকার, ছি, থু। নির্লজ্জ, অকৃতজ্ঞ এই দেশের প্রতি। আরো মানে নিতে হবে আপনাকে অনেক কিছু। আপনার কোনো কিছুতে আর কাজ হবে না। আমরা আর আপনাকে কোনো কিছুতেই বিশ্বাস করি না ওয়াকার। আপনি এই দেশের সেনাপ্রধান না, ইউ আর ভারতীয় সেনাপ্রধান। আপনি কি আমাদের জন্য কিছু করতে পারছেন? কিছু করার ইচ্ছা আছে? কিছু করার যোগ্যতা রাখেন? আপনার আনুগত্য তো ভারতের প্রতি। ছি ওয়াকার, ছি, থু। আপনার পরিবারকে থু, আপনার বাচ্চা কাচ্চাকে থু, আপনার মানসিকতাকে থু, ছি ওয়াকার, ছি। আপনি এটা করতে পারেন না। আপনার কাছে সুশৃঙ্খল জীবন নাকি পালন করেছেন আপনারা? এগুলো কথা। আপনি ডক্টর ইউনূসকে প্রটোকল মেনে শব্দ চয়নে ভদ্র ভাষা ব্যবহার করেন না, মাননীয় বলেন না। আপনার কাছে কি শিখবো আমরা? ওয়াকারের এই আচরণ কি সঠিক কিনা প্রিয় দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুন্দর দৃশ্য থেকে, সুন্দর হৃদয় থেকে আপনাদেরকে অভিবাদন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।